13 নভেম্বর ঘিরে দেশ জুড়ে ব্যাপক নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগের। সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা বিএনপি নেতাকর্মীদের। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ডক্টর ইউনূস প্রশাসন। বাংলাদেশের সঙ্গে উত্তেজনাকর সম্পর্কে জড়াতে চায় না দিল্লি। বিবৃতির শব্দচয়ন নিয়ে ডক্টর ইউনূসকে সতর্ক থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। ঢাকায় ফাঁকা রাখা 7 আসনের দিকে চোখ বিএনপির হেভিওয়েটদের। মিত্রদের 4টি আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত। কপাল খুলতে পারে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম সহ আরও 2 নেতার। গণভোট সহ 5 দাবি আদায়ে জামায়াতের আলটিমেটাম। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলছে বিএনপি। শাহবাগে পুলিশের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের ব্যাপক সংঘর্ষ। জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। এখন পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ইস্যুতে গভীর ষড়যন্ত্রের বার্তাও দিচ্ছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায়, দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া যায়, সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ। 13 নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী 13 নভেম্বর। ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন নিরাপদ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে, যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এরই মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণাও চালাচ্ছে। নিরাপত্তা সংস্থার তথ্য মতে ঢাকায় অন্তত 5টি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জে একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কারণেই কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারিও জোরদার করা হয়েছে। সূত্র জানায়, সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটনার পরিকল্পনা করছে। সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে। এছাড়াও আগের সরকার আমলে দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি। এসব অস্ত্র ব্যবহারে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসাবে বিবেচনা করা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণাকে কাউন্টার দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা। তারা বলছে, আগামী 13 নভেম্বর সর্বশক্তি দিয়ে বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে। আওয়ামী লীগ যদি কোনোভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে উত্তম জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ ঢাকায় লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা তৈরি, লকডাউন কার্যকর, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এবং গাড়িতে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করা সহ নানা অপতৎপরতার তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুনির্দিষ্ট থ্রেড না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী নেওয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস পোস্ট। সেই সাক্ষাৎকার প্রকাশ করে একটি প্রতিবেদনে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। দেশটির মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে।
সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিব ইলমাস। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে 1 কপি করে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। রাজনীতিতে চলছে আসন বিন্যাসের রাজনীতি। নির্বাচনকে কেন্দ্র করে 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। যে তালিকায় নাম আসেনি অনেক বাঘা বাঘা প্রার্থীদেরও, তাই ঢাকায় ফাঁকা আসনগুলোর দিকে এখন নজর হেভিওয়েটদের। নীতি নির্ধারকদের মতে সবকিছু হিসাব নিকাশ করেই আসন ছাড় দেবে বিএনপি। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 7টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন, সেদিকে এখন নজর সবার। এই আসনগুলোতে দলের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, আবার বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মিত্রদেরও শীর্ষস্থানীয় নেতারা এসব আসনে মনোনয়ন প্রত্যাশী। সূত্র জানায় ঢাকায় সর্বোচ্চ 4 থেকে 5টি আসন ছাড় দিতে পারে বিএনপি, তবে এই 7টি আসনে দলটির ত্যাগী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা 7 আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ মনোনয়ন চেয়েছেন। ঢাকা 9 আসনে আলোচনার কেন্দ্রে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। ঢাকা 10 আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রধানত রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ঢাকা 13 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এই আসনে মনোনয়ন চান। এছাড়া বিএনপির মিত্র দল এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ইতোমধ্যে গ্রিন সিগন্যাল পেয়ে প্রচারণা চালাচ্ছে। ঢাকা 17 আসনে সেভাবে কোনো হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যায়নি। বিএনপির মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর ঢাকা 18 আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন। ঢাকা 20 এই আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজউদ্দিন। সূত্র বলছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে। বিএনপি ঢাকার আরও 3টি আসন ছাড়ার কথা বিবেচনা করছে। তরুণদের দল এনসিপি এবং গণফোরামের সুব্রত চৌধুরী। বিএনপির নীতি নির্ধারকরা এও বলছেন ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা 17, ঢাকা 10 ও ঢাকা 18 আসন। একটি আসন ছাড় দিলে অন্য 2টি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি, অন্যদিকে নির্বাচনের আগে গণভোটের দাবিতে রাজপথের আন্দোলনে সরব জামায়াত ইসলামী। এর মধ্যে 11 নভেম্বরের মধ্যে 5 দাবি আদায়ের জন্য হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 দল। প্রশ্ন উঠছে জামায়াতের আলটিমেটাম নিয়ে কি ভাবছে বিএনপি। গেল 7 নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা দেশের র্যালি কর্মসূচি পালন করেছে বিএনপি। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে বড় শোডাউন করে নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। তারা আরো জানান জামায়াত ইসলামী সহ 8 দল আগামী 11 নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে। দলগুলোর 5 দফা দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হতে পারে বলে হুমকি দিয়েছে। এদিন সারা দেশে বিএনপি শোডাউন করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে যে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই, দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায়।
এদিকে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা মনে করেন জামায়াত সহ ৮ দল কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। দলের এমন উদারতাকে দুর্বল ভাবলে ভুল করবে। বিএনপি চায় আগামী জাতীয় নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। সেজন্য তারা সবকিছু ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে সেই পথ থেকে তাদের সরে আসতে হবে। ঐকমত্য কমিশন আলোচনায় যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন করতে হবে। শুক্রবার রাজধানীতে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শান্ত, সভ্য ও ভদ্র দল হিসেবে বিএনপি বলেছিল এই সরকারকে সহযোগিতা করবে এবং দলের পক্ষ থেকে সেটাই করা হচ্ছে। অনেকেই সনদ নিয়ে লম্বা লম্বা কথা বলছেন। বিএনপি যদি মাঠে নামে কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি দেশের সহনশীলতা ও রাজনৈতিক ঐক্যের প্রেক্ষাপটে এই গণভোটের পক্ষে মত দিয়েছে, তাও নির্বাচনের দিন। কিন্তু আসলে নির্বাচনের দিনও তো গণভোট হতে পারে না, এটা তো বিএনপির উদারতা বলে মন্তব্য করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। এই সরকারি প্রাথমিক শিক্ষক যারা আছেন ওনারা কিন্তু সবাই কিন্তু আমাদের সাথে কথাবার্তা বলে একেবারে শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল 8-10টা দিয়ে সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব, শহীদ মিনারে গিয়ে আমরা বসবো, একটু বসে আমরা পরবর্তী কর্মসূচি আজকে আমরা চলে যাব। কাল থেকে আমরা যার যার স্কুলে আমরা শিক্ষকতা হিসেবে জয়েন করব, শিক্ষক হিসেবে। তো ওইটা হিসেবে তো সে যখন কথা বলে চলে যাবে, এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড একটা যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারে ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের হচ্ছে তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। এই হচ্ছে বিষয়, একেবারে শান্তিপূর্ণ একটা সেটেল একটা বিষয় ছিল, যেটা ওনাদের সাথে নেতৃত্বের সাথে বা ওনাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সবার সাথে কথা বলে কিন্তু আমরা সমাধান করে ফেলছি। সেটেল ইস্যু কেন এই কয়েকজন মিলে এইটা করলো, এটা আমার বোধগম্য না, আর এটা ওনাদের সাথে আমরা দেখি আমরা এটা নিয়ে কাজ করব। তো এই বিষয়টা নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করলো। তো তারাও একেবারে সরকারি কর্মচারী, আমরাও সরকারি কর্মচারী। তো এইটা তো আমাদের মধ্যে কেন এটা হবে, এটা তো জোর জবরদস্তি কিছু না। এখানে শান্তিপূর্ণভাবে আমরা অনেকক্ষণ থেকে কথা বলতেছি, সকাল থেকেই যাদের সাথে কথা বলতেছি তাদের কথা শুনতেছি, আমাদের কথা বলতেছি, বলে কোনটা আমরা পারবো কোনটা তারা পারবে না, এই বিষয়গুলো সেটেল করে কিন্তু এটা করা হয়। এটা অ্যামিকেবল একটা সেটেলমেন্ট ছিল। এই জায়গায় এসে তারা কিছু উচ্ছৃঙ্খল লোকজন এইটা কাজগুলো করলো। তো যাই হোক, এখন আমরা আপাতত এখান থেকে সরাইছি, আমরা ইউনিভার্সিটি বলে আর বেশি দূর যাই নাই। এখন ওনারা দেখি পরবর্তীতে কি হয়। এটা আমরা না, আমরা আটকে যাই নাই, আটক করি নাই এখনো পর্যন্ত। এখন আহত হয়েছে কতজন আমাদের এটা আসলে দেখতে হবে। এখন আমি আমার নিজে যে ওরা এত পরিমাণে ইট নিক্ষেপ করছে, তো পুরো ইট আসে কিন্তু আমার উপরে লাগলো। এই যে এখন হাড্ডিটাই ভেঙে গেল কিনা আল্লাহ জানে। এখন দেখি। ওনারা বলছে যে ওনাদের কয়েকজন আটক আছে। আটক আমার জানা মতে নাই, আটক করাও হয় না, আর আটক আমার জানা নাই।